আমি প্রশ্ন শুরু করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে, যে ৩রা আগস্ট অর্থাৎ আগামীকাল আপনাদের সমাবেশ আছে শহীদ মিনারে। আমরা জানি ছাত্র দলের আছে জুলাই জাগরণ নামের একটা 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 আয়োজন চলবে সারাদিন সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা সারা দেশ থেকে মানুষকে আসার আহ্বান জানিয়েছেন। যেখানে রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, এইচএসসি পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষা আছে। আপনারা কি তাদের কথা একটু ভেবেছেন যে তাদের জন্য আসলে কেমন হবে বিষয়টা? আপনারা ধরেন সাধারণ মানুষকে তো জীবিকা, নিজের জীবিকা নিজেকে অর্জন করতে হয়, মানি মেকিং মেশিন তো কারোর জন্য এসে যায় নাই অনেকের মতোই, মানে জুলাই নেতাদের অনেকের মধ্যে অনেকের মতোই। তাদের কথা কি আপনারা আসলে ভাবেন যে তাদের দিনটা কিভাবে যাবে? আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জাহেদ ভাইকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে গত বছর 3 অগাস্টে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই আহ, দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং এই দিবসটির যে প্রতিপাদ্য ছিল যে কি কারণে সেই দিন শহীদ মিনারে বাংলাদেশের আপামর জনতা একত্রিত হয়েছিলেন এবং তাদের তখনকার আকাঙ্ক্ষা কি ছিল এবং তাদের যেই আপনার তখনকার উদ্দেশ্য 1 বছর পরে এসে সেটা কতটুকু পূরণ হলো এটা রিভিজিট করা প্রয়োজন। এখানে নাগরিক যে ভোগান্তির ব্যাপারটি এসেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আহ, দুটি সংগঠন সেখানে প্রোগ্রাম করছে, ছাত্রদল এবং এনসিপি। দুটো সংগঠনই অগ্রিম তাদের নাগরিকদের কাছে আপনার দুঃখ প্রকাশ করেছে। একই সাথে আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা তো ইতিহাস বিস্তৃত জাতি। আমরা ইতিহাসকে বিভিন্ন ভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা দান করি, নিজেদের মতো করে ন্যারেট করি। তো সেই প্রেক্ষাপটে আহ, জুলাইয়ের যেই দগদগে ক্ষত এখনো আমাদের মাঝে বিরাজ করছে এটাকে 3 অগাস্ট, ইভেন 4 অগাস্ট, 5 অগাস্ট প্রতিটা দিবসই এখন এত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে এগুলো এখন ইতিহাস হয়ে যায়নি, এখনো এগুলো চলমান ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনো রাষ্ট্রের কার্যভার গ্রহণ করে রেখেছে। এই সময়ে এই দিবসগুলোর মাধ্যমে জুলাইয়ের যেই চাওয়া ছিল সেই চাওয়া কতটুকু আদায় করা যায় সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই নাগরিক দিবসগুলো ভোগান্তির উপলক্ষে ব্যাপারটি সরকারের সাথে কি কোনো রকম কথা আপনারা বলার চেষ্টা করেছেন যে বিসিএস পরীক্ষা মানুষের, মানে আপনারা যেই পরীক্ষার কে সূত্র ধরে বা উদ্দেশ্য করে এত বড় আন্দোলন শুরু করে দিলেন, সেই পরীক্ষাটা মানুষের কেমন হবে, কিভাবে তারা জায়গা মতো সবাই যেতে পারবে কিনা? এইচএসসি পরীক্ষা আমার ছাত্রদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাথে কোনোভাবে যোগাযোগ করেছেন যে এই দিনে এরকম পরীক্ষা না রাখতে, যেহেতু এরকম দগদগে ঘাস সম্পূর্ণ একটা সময়ে এবং ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই দিনটি? না, এটা আসলে সরকারের সাথে আমাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি। এবং আপনারা জানেন যে প্রায় প্রতিদিনই সরকারের উদ্যোগে কিন্তু অনেকগুলো আপনার প্রোগ্রাম হচ্ছে। আজকেও কিন্তু শহীদ মিনারে একটা প্রোগ্রাম হয়েছে, আপনার ইনডোর প্রোগ্রাম গুলো হচ্ছে। আগামীকাল যেমন হবে, 5 অগস্টও গভর্নমেন্ট প্রোগ্রাম করবেন। তো এই বিষয়টা সার্বিকভাবে আমরা তো প্রায় 1 মাস আগে ঘোষণা দিয়েছি যে আমরা 3 অগস্টে প্রোগ্রামটি করব। তো সরকার ইচ্ছা করলে পারতেন তাদের মতো করে পরীক্ষাগুলো রিশিডিউল করা যায় কিনা। আর একটা বিষয় হলো যে বিসিএস পরীক্ষা, বিসিএস রিটেন টেস্ট কিনা, প্রিলিমিনারি পরীক্ষা তো সাধারণত শুক্রবারে হয়। তো এটাও অবশ্য আমার জানা নেই। দুটা এইচএসসি পরীক্ষার খবর জানা আছে। তো ধন্যবাদ। কালকে কি বিসিএস আলাউদ্দিন মোহাম্মদ, পরীক্ষা আসি আছে? আপনার কাছে। আমি ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকেও একটু এই বিষয়ে মতামত জানতে চাই। মানে এমনিতে তো প্রতিদিনই কিছু না কিছু প্রায় চলতে থাকে। শাহবাগে জুলাই যোদ্ধারা এক পক্ষ আর এক পক্ষ তাদের মধ্যে মারামারি। আমরা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। মানে এটাও খুব ঘটনা অহরহই ঘটে। সাধারণ পথচারীরা যাদের আসলে যাতায়াত করার অধিকার থাকবার কথা, তারা যখন সেটি পারে না, অনুরোধ করলে বাকবিতণ্ডায় জড়ালে তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হচ্ছে। আসলে এভাবে মানুষের জন্যই তো রাজনীতি হবার কথা, সেটা কি হচ্ছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি শাহবাগ যে আহ, অবরোধ করা হলো সেটা প্রসঙ্গে বলতে চাই যে দাবিতে এবং যে কয়জন মানুষ মিলে এই কাজ করেছে এটা অনেক আগেই সরকারের উচিত ছিল তুলে দেয়া। আমি আবারও বলছি, এটা তুলে দেওয়া উচিত ছিল। মানে একটা সরকার প্রয়োজনে জনশৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের ভোগান্তি দূর করার জন্য পুলিশকে দিয়ে বল প্রয়োগ করবে, সেই বল প্রয়োগটা যাতে ন্যূনতম পর্যায়ে থাকে। ওটা শেখ হাসিনার মতো বল প্রয়োগ না, কিন্তু বল প্রয়োগ করতে হবে। এবং এই কয়েকজন মানুষের জন্য যে দাবিতে তারা ছিলেন
সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মজার ব্যাপার, পুলিশ শেষ পর্যন্ত কিন্তু বল প্রয়োগ করেছেন। যখন আরেকটা সংগঠন এসে তাদের উপরে হামলা হলো, তখন দুই পক্ষকেই পুলিশ বল প্রয়োগের মাধ্যমে সেখান থেকে সরিয়েছেন। ইনফ্যাক্ট আমরা দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই আলাপগুলো করেছি, তার সমালোচনা যখন করি, আহ এটা সরকারকে ডিসাইড করতে হবে কোন একটা ভ্যালিড কারণ আছে কিনা, কোনটা ভ্যালিড না। যে কোনো মানুষজন গিয়েই শাহবাগ অবরোধ করে তার দাবি জানিয়ে দিতে পারে। আমার একটা দাবির কথা মনে পড়লো, একবার ডিপ্লোমা নার্সরা অবরোধ করে বলছেন তাদেরকে গ্রাজুয়েট নার্সের সমমর্যাদা দিতে হবে। তো আমাদের এসএসসি পাস লোকজন বললো আমার পরীক্ষা ছাড়া এইচএসসি দাও, বা এইচএসসি পাস বললো আমাকে পরীক্ষা ছাড়া গ্রাজুয়েটের মর্যাদা দাও। এগুলো আমি বসে পড়লাম এবং আমি সেটা করব, এটাকে মানতে হবে। এই জিনিসগুলো সরকারকে আসলে বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি সরকার যদি ন্যায্য কারণে এইসব ক্ষেত্রে বল প্রয়োগ করে, আমি আবারও বল প্রয়োগ কথাটা একটু নেগেটিভ অর্থে বলছি না, একেবারে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি তাদেরকে সরিয়ে দেয়, মানুষ এগুলো ভালোভাবে দেখবে। আমি দেখেছি শাহবাগের এই অবরোধের কারণে মানুষের কি পরিমাণ ভোগান্তি এবং মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ হয়েছে। জুলাই সনদ নিয়ে যে আলাপ হচ্ছে, যথেষ্ট এনগেজিং আলাপ হচ্ছে, সবাই কথাবার্তা বলছে, কিন্তু এটা দিতে হবে বলে দাঁড়িয়ে যায়, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত বাজে ম্যানেজমেন্টের বহিঃপ্রকাশ। আমরা প্রায় একটা কথা বলছি, এই সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে অত্যন্ত ইনএফিসিয়েন্সির পরিচয় দিয়েছে। এটা তার আরেকটা প্রমাণ হলো। এখন সরকার বিরাট সংখ্যা দেখাতে পারে, 150 না 200 যেন এই ধরনের ব্লকেড তৈরি হয়েছে সেটা বলতে পারে, কিন্তু এই সংখ্যা বাড়িয়ে আসলে সরকারের জন্য কল্যাণকর কিছু হবে না। আর আগামীকালকের কর্মসূচির কথা আমি যদি বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে আমি বিশ্বাস করি। আমাদের 3 অগস্ট এক দফার দিন, সুতরাং এই দিনটা আমাদের স্মরণ করা উচিত, সেলিব্রেট করা উচিত। এবং আলাউদ্দিন যেভাবে বললেন যে এটা 1 মাস আগে তারা ঘোষণা করেছে, সরকার অন্তত মেজর পরীক্ষার শিডিউল রিশিডিউল করে ফেললে ভালো হতো, নিশ্চিতভাবে ভালো হতো। বিশেষ করে এইচএসসি পরীক্ষা সেটা পিছিয়ে দেওয়া উচিত ছিল, দিলে ভালো হতো। তাহলে মানে তারপরও এই এইরকম উচিত পরিস্থিতি ছিল যখন, যেগুলো আপনি বলছেন যে মানে যখন রাস্তা আটকে যাচ্ছে তখনও সরকারের একটা উচিত ছিল, সেই কাজটা হচ্ছে না। এইখানেও পরীক্ষা নিয়েও সরকারের ভাবাটা উচিত ছিল, তাদের কথা যখন ভাবা হচ্ছে না। এখন যখন শিক্ষার্থীরা যেতে গিয়ে দেখবে তাদের আসলে এত বাধা বা এত সময় লাগছে, এত বিরক্ত হতে হচ্ছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবার আগে, বা ধরুন যাদের প্রতিদিনের জীবিকা জন্য যাদেরকে বেরোতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, চাকরির জন্য, এটাকে মানে মানুষের তো গুরুত্বপূর্ণ কাজের কোনো শেষ নাই। তখন যখন তারা এরকম বাধাগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত বিরক্তির শিকার হচ্ছে, তখন আসলে জুলাই চেতনা, তাদের যতই আবেগ অনুভূতি থাকুক, সেটা কি আসলে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না? এটা খানিকটা বিরক্তির কারণ হবে, বিশেষ করে এমার্জেন্সি যেসব ইস্যু আছে, ধরুন জীবিকা, এটাও মানুষকে আঘাত দেবে। আমি আপনি হয়তো প্রতিদিন উপার্জন করে খেতে হবে এই অবস্থায় জীবনেও দেখিনি, কিন্তু যিনি এটা করেন তার জন্য এটা খুবই টাফ জায়গা, এটা আমি একমত। কিন্তু যেটা সবচেয়ে জরুরি, এমার্জেন্সি, কতগুলো মেডিকেল এমার্জেন্সি মানে কিন্তু আমি ডক্টর হিসেবে জানি, সাধারণ মানুষরাও জানেন, টাইম ইজ লাইফ। একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, একটা ব্লিডিং এর পেশেন্ট, তার সময়টাই তার জীবন। জাস্ট সাম মিনিটস এদিক সেদিক হওয়া তার জীবন সংশয় তৈরি করতে পারে। তো আমরা অনেক কিছু জানি না, অনেক ক্ষেত্রে এই ঘটনা জানি না, মানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি 1.5 কোটি বা 2 কোটি মানুষের শহরে এই দেরিজনিত কারণে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তো নিশ্চিতভাবেই এটা মানুষের কাছে খুবই খুবই খারাপ লাগবে। এবং দিনের শেষে আমরা তো আসলে আমি আমার ফ্যামিলির আমার কি হলো সেটা আমরা দেখবো। তো এই ধরনের একটা নেগেটিভ চিন্তা একেবারে উড়িয়ে দেওয়া যায়। জি, এই বিষয়টা নিয়ে আসলে আলাউদ্দিন মোহাম্মদ আপনাদের বিশেষ কোনো ভাবনা আছে কিনা সেটি একটু ছোট করে বলবেন, এবং সাথে সাথে যে মূল প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে, এটা সরকার বলছে, আসিফ মাহমুদ বলছে, মাহফুজ আলম বলছেন, মানে সরকারের পক্ষ থেকে আসলে প্রেস সচিব বলছেন। আপনাদের তাহলে যে জুলাই ঘোষণাপত্র আগামীকাল দেবার কথা, সেটা আপনার সেখান থেকে সরে আসছেন। এর আগেও একবার 31শে ডিসেম্বর তখন সরে আসছিলেন। এখন আসলে আপনাদের সাথে আপনারা কনভিন্সড জুলাই ঘোষণাপত্রের যে খসড়া দেখেছেন তাতে, মানে সরকার যেটা ঘোষণা করতে পারবে সেটাতে আপনারা কনভিন্সড কিনা? হ্যাঁ, মূল বিষয়টি হলো যে আপনি প্রথমত জাহিদ ভাইয়ের আলোচনার সাথে একটু জড়িয়ে দিয়েছিলেন যে মূলত আমরাও কিন্তু চাই যে, আমরা কখনোই চাই না যে আপনার রাজনৈতিক প্রোগ্রামের কারণে নাগরিক জীবন এবং যেটা ইমার্জেন্সি সার্ভিস সেগুলো ব্যাহত হোক। তো এটা আমাদের আসলে যে নগর, সেই বিষয়ে পুনর্ভাবনা আমরা করছি এবং করতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন। এবং রাস্তাঘাট বন্ধ করে কিংবা শহরের মধ্যে যেই আপনার শোভাযাত্রা, তারপর এই মহাসমাবেশগুলো হয়, তো সেই বিষয়গুলো আসলে আপনার সামগ্রিক কালচারের পরিবর্তন প্রয়োজন। এখন এখানে এক একটি দল কিংবা বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনকে এই বিষয়টার জন্য আসলে বলা যায় না। এটা স্বাভাবিকভাবে রাজনীতিতে আপনার যারা আপনার এস্টাবলিশড পাওয়ার আছে, তাদের কাছ থেকে যখন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়, তখন ছোট ছোট শক্তিগুলোর
জন্য সহজ হয় এই বিষয়গুলো। তো কিন্তু আপনারা কালচার বলছেন নতুন পরিবর্তনে আমরা, বন্দোবস্তের কথা, আপনারা বলছেন মানে এই সবগুলোই তো নতুন হ্যাঁ আমরা বন্দোবস্তের মধ্যে থাকার কথা ছিল, তাই না? যে আমরা জনভোগান্তি চেষ্টা আপনাদের একটা করছি। অন্যতম প্রায়োরিটি হবে। না অবশ্যই একটা বিষয় যেটা জাহেদ ভাই বলার পর আমি আর অ্যাড করতে চাচ্ছি না, তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার হিস্ট্রি এবং যে মেমোরিয়ালাইজেশন, এটা আসলে যে কোনো জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার যে ইভেন্ট গুলো জন মানুষকে দীর্ঘদিন ধরে আপনার আহ বয়ে বেড়াতে হবে। যেমন আপনি যদি শহীদ পরিবারের কথা বলেন, আপনি আহতদের কথা বলেন, যারা এখনো আসলে তাদের জীবন জীবিকা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছে, চোখ হারিয়েছে, তাদের দিকে যদি তাকান, তারা কিন্তু চায় যে তাদেরকে সেলিব্রেট করা হোক, তাদের অর্জনটাকে স্বীকৃতি দেওয়া হোক, এবং তাদেরকে আপনার জনগণের জন্য একদিনের জন্য জনগণ যাতে অনুভব করে যে তারা আসলে যে আজকে স্বাভাবিক জীবনযাপন করছে, যে জীবিকার কথা ভাবছে, যে মত প্রকাশের স্বাধীনতার কথা ভাবছে, যেভাবে ফ্রিলি জীবনযাপন করছে, এটা কিসের ভিত্তিতে হয়েছে, কাদের কারণে হয়েছে, কাদের অবদানের কারণে হয়েছে। কোথায় ফ্রিলি তো আর জীবনযাপন করছে? রাস্তায় বেরোলে এরকম যদি বাধা আসতে থাকে, যদি শুনতে হয় আপনি আওয়ামী লীগ, যদি প্রতিবাদ করলেই বলা হয় আপনি আওয়ামী লীগ, তাহলে আর আসলে ফ্রিলি কি করলো? না, এটা তো এক্সেপশন। প্রতিবাদ করলেই এটা কি আওয়ামী লীগ একদমই বলা হবে, এক্সেপশন? এটা আমার মনে হয় এক্সেপশন। এবং স্বাভাবিকভাবেই আমাদের মতো সমাজে সবসময় আমরা যেটাকে ট্যাগিং এর কালচার বলে, আমরা এটা ঘোর বিরোধী। আর একটা বিষয় এটা বিশ্বজুড়ে আছে যে গিভ এ ব্যাড নেম বিফোর কিলিং এ ডগ। তো ব্যাপারটা হলো যে আমরা প্রতিপক্ষকে সবসময় শত্রু সাব্যস্ত করে তাকে আমরা নির্যাতিত করার চেষ্টা করি, এবং এটার যদি আপনি সত্যিকার অর্থে সমাধান দেখেন, সমাধানটা কিন্তু একটা আপনার কার্যকর রিপাবলিক এবং যে রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারে সেই রাষ্ট্রের মধ্যে নিহিত আছে। এটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এটা আমাদের সেই প্রতীতি আছে, আমাদের সেই প্রতিশ্রুতি আছে, আমরা সেটা সবসময় ভেবে দেখবো। আচ্ছা, এবং এই ওই ঘটনাটি 5ই আমরা তো আগস্টের প্রসঙ্গে নিজেরাই যদি একটু সংবাদ বলেন, সম্মেলন মানে করে 5ই আগস্টে আপনাদের বলে ঘোষণাপত্র। দিয়েছি যে আমরা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাতে দেখে, এটা আমরা ইতিমধ্যে প্রায় বলে দিয়েছি। 5 আগস্টের মধ্যে আমরা যে ঘোষণাটি পাচ্ছি, 5 আগস্টেই যেটা আজকে ঘোষণা দেওয়া হয়েছে, মূলত আমাদের যে দাবি ছিল, আপনি যেটা যথাযথই বলেছেন, আমরা আরেকবারও সরকারের আশ্বাসের ভিত্তিতে আমরা সরে এসেছিলাম। কিন্তু তখনকার যে প্রেক্ষাপট ছিল আর এখনকার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। কারণ তখনকার সরে আসার পর রাজনৈতিক দলগুলো একটা দায়বদ্ধতার মধ্যে পড়লেন, সরকারও একটা দায়বদ্ধতার মধ্যে পড়লেন, এবং তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবনা চেয়েছেন ঘোষণাপত্রে কি থাকা উচিত। সেই প্রস্তাবনা তারা যাচাই বাছাই করেছেন, এক একটা দলের প্রস্তাবনার সাথে আরেকটি দলের প্রস্তাবনা মিলিয়ে দেখেছেন। দেওয়ার পর তারা এখন সরি যে ঘোষণাটি নিয়ে আসছেন, আমরা আশা করছি এই ঘোষণায় সব পক্ষের সবার বক্তব্যে, সবার যে কনসার্নের জায়গাগুলো, সবার যে স্বীকৃতির জায়গাগুলো, সেগুলো স্পষ্ট হবে। আমরা এই ঘোষণাটি স্বীকৃতি কেমন পাওয়ার স্বীকৃতি? আসিফ আগেই, মাহমুদের মুখে শুনছিলাম যে সবাই মানে সব রাজনৈতিক দলগুলো সাংবিধানিক স্বীকৃতি দেবার ব্যাপারে সম্মত হয়েছে জুলাই ঘোষণাপত্রকে। না এখন একটা বিষয়, যে দাবিটা হলো যে সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানের প্রস্তাবনায় আমরা জুলাই ঘোষণাপত্র চাই, এবং একই সাথে যে তফসিল শাখানো আমরা জুলাই ঘোষণাপত্র চাই। সেক্ষেত্রে বিএনপি ক্যাটাগরিক্যালি বলেছেন তারা তফসিলে এটা দিতে পারেন, এবং আমরা দেখেছি 2011 সালে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হয়। সেটার সাথে তারা জুলাই ঘোষণাপত্রের একটা সামারাইজড ভার্সন তফসিলে অন্তর্ভুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব প্রায় মাসখানেক আগে একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা যেটা চাই, আমরা চাই যে সম্ভাবনা জিয়ে রাখতে বৈপ্লবিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটাই আমরা চাই। এবং আমরা ঐকমত্য কমিশনে দেখেছি যে এই বৈপ্লবিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, আমাদের যে অবস্থান, এই অবস্থানের সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত অনেকাংশেই একমত হয়েছেন, যেটা আমাদের জাতির জন্য এবং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভকর ফল বয়ে আনবে বলে আশা করা যায়। ধন্যবাদ সো আমরা চাই ধন্যবাদ। আমি যে আসলে আমরা আপনার এই এই আশা থেকে, ঘোষণাপত্রটি হবে, হ্যাঁ, এটি সংবিধানের প্রস্তাবনা যুক্ত হবে, এবং পরবর্তী নির্বাচন একই সাথে সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হবে। আশা করছি এটা নিয়ে আমরা সবাই
একমত হবেন। জি, আমি ডক্টর জাহিদের কাছেও একটু শুনতে চাই যে এরকম গণপরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন সবই হবে আপনি মনে করেন কিনা, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র, 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, আসিফ মাহমুদ জানিয়েছেন 8ই আগস্টের মধ্যে জুলাই সনদও হয়ে যাবে। আপনি আসলে এগুলোর ভবিষ্যৎ কি দেখেন? আমি ভবিষ্যৎ ভালো দেখি। যেমন ধরুন জুলাই সনদ নিয়ে আগে কথা বলি, কারণ সনদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু সনদটা যেভাবে হতে যাচ্ছে আমার এটা নিয়ে আপত্তি আছে। আমরা খেয়াল করেছি সনদে এমন কতগুলো ইস্যু ওর মধ্যে দেয়া হয়েছে যেগুলোর প্রতি ইভেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে কেউ কেউ, বিএনপি অনেকগুলোতে দিয়েছে। মানে আমরা একটা সনদ চেয়েছিলাম যেটা সবাই অ্যাগ্রি করবে সবকিছু। এখন অ্যাগ্রি করা মানে আমার সবকিছু সবাই অ্যাগ্রি করবে না, আমরা তো গণতন্ত্রের কথা বলি। সুতরাং আমার চাওয়া ইভেন কোনো ভালো জিনিসও কেউ গ্রহণ না করতে পারে। ধরুন বিএনপি দল হিসেবে অনেক সমালোচিত, তাদের লোয়ার টায়ারের লোকজন খারাপ, অনেক খারাপ কাজ করছে, চাঁদাবাজি, দখলবাজি, অনেক কিছুর সাথে অনেকে জড়িত, ওরা কয়েক হাজার বহিষ্কারই করেছে, তো বিএনপি নিজেও স্বীকৃতি দেয়। কিন্তু দিনের শেষে মানুষ যদি বিএনপি কে ভোট দেয়, গণতন্ত্র মানে হচ্ছে এটা মেনে নেয়। আমি এটা বলতে পারি না এই খারাপ দলটাকে কেন জনগণ ভোট দেবে, আমাকে কেন দিল না, আমি যদি ক্ষমতায় আসি আমি এটা নিয়ে এই করে ফেলতে চাই, এটা হয় না। তো খারাপ জিনিস বা যে ভালো জিনিস, যেমন বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এরকম কিছু ইস্যুতে আমিও মনে করি বিএনপি সঠিক করছে না। আমিও বিএনপির উল্টো অবস্থান আমার আছে আপার হাউস নিয়ে বা বিভিন্ন কমিশনের নিয়োগ নিয়ে। কিন্তু আমাদের তো উচিত ছিল আসলে নোট অফ ডিসেন্ট ছাড়া যতটুকুতে আমরা অ্যাগ্রি করবো সেটার একটা সনদ হওয়া। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে যে দিনের শেষে বিএনপির তো এখন ওই সততা, তারা সৎভাবেই কাজটা করেছে, তারা যখন ক্ষমতায় আসবে তারা বলবে ক্লিয়ারলি যে এগুলোতে তো আমার নোট অফ ডিসেন্ট ছিল, সুতরাং আমি এটা বাস্তবায়ন করব না। এটা তো প্রকাশ্যে সে বলেছে, তার সমালোচনা হয়েছে, কিন্তু বিএনপি তো এই কথাটা লুকায়নি কারো কাছে, সে সরাসরি বলেছে। সুতরাং সনদের ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্ট ওয়ালা জায়গাগুলো, বিশেষ করে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে দেখি না। এবং তারা যদি সেটা না করেন, ইউ ক্যানট ব্লেম দেম। প্রত্যেকে তার দেশকে তার মতো করে দেখার স্কোপ আছে। এখন দেখতে গিয়ে কেউ যদি বলেন বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, হাসিনার মতো করে তারা রাজনীতি করুক এবং জনগণকে সেটা নিয়ে অ্যাপিল করুক যে তাকে ভোট দিও না, সে আসলে শেখ হাসিনা হয়ে উঠতে চায়। কিন্তু ও করবে না, এটা বলেছে। সো সনদের নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি জিনিসগুলো, এটা আমি একেবারেই কনফিডেন্ট যে বিএনপি ক্ষমতায় যদি যায়ও তারা এগুলো বাস্তবায়ন করবে, কারণ তারা ততটুকুই করতে চেয়েছে, সনদের মধ্যে ছাড় দিয়েছে যতটুকু তারা বাস্তবায়ন করবে। না হয়তো ওরা সবকিছু মেনে নিতে পারতো অ্যাপারেন্টলি, তারপর যখন ক্ষমতায় আসবে ভুলে যাবো, আমাদের একটু একটা তো আছে। কিন্তু বিএনপি এবার কিন্তু এই কাজটা করেনি, তারা সৎভাবে করেছে। আর ঘোষণাপত্র নিয়ে আমি মনে করি কিন্তু আমাদের যদি এখন ঐক্যমত্য সবভাবে হয়ে করছে, হ্যাঁ তারা আসলে খুব সিরিয়াসলি কাজ করছে, এর মধ্যে একটা মানে একটা পড়াশোনা, একটা গবেষণার জায়গাও আছে, সেগুলো তারা করছে ঠিকঠাক মতো। কিন্তু পরে যে তারাই সেটা মানবে তার কি একটা ভরসা নিশ্চয়তা আমরা পাই? না না তার মানে না, তার মানবে, তারা মানবে, তার প্রমাণ নেই। ধরুন বিএনপি তো ইন সেন্স অনেকগুলো অযৌক্তিক কথা বলছে। আমি একটা উদাহরণ দিই, কমিশন গুলো, কমিশন তো এক্সিকিউটিভের পার্ট না। বিএনপি বলছে সরকারের দুর্বল হয়ে যাবে, কমিশনের নিয়োগ যদি বিএনপির হাতে না থাকে তাহলে সরকার দুর্বল হয় না আসলে। কমিশন গুলো স্বাধীন, সে তার মতো করে কাজ করবে। তো বিএনপির যুক্তিটা কিন্তু ধোপে টেকে না। এবং আমাদের যেই অংশটা সংস্কার বোঝে তারা কিন্তু বিএনপি কে সমালোচনা করেছে, কিন্তু বিএনপি যেটা করবে না সেটা কিন্তু সে করেই নেই, সে সমালোচনার পরও করেনি। সে শুধু নির্বাচন কমিশনটা ছাড় দিয়েছে, বাকি কমিশন গুলো নিয়েও শেষ পর্যন্ত সে তার হাতে রেখেছে। এতে তার সমালোচনা হচ্ছে কিন্তু সে তারপরও ছাড় দেয়নি। খেয়াল করুন, আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না মানার কারণে সে যেভাবে করতে চায় এটা লোয়ার হাউসের এক্সটেনশন, সমালোচনা হচ্ছে, বিএনপির বদনাম হচ্ছে, কিন্তু খেয়াল করুন বিএনপি তারপরে জায়গা থেকে সরে আসেনি। ধরুন প্রধানমন্ত্রী আর দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, আমাদের অনেক সিভিল সোসাইটির মানুষ এটার পক্ষে আছেন এবং এটাতে রাজি না হওয়ার কারণে বিএনপি কে সমালোচনা করছেন। খেয়াল করবে সে যেটা করবে না সমালোচনার পরও সে সেটা করেনি। যদি সে মানবে না বলতাম, সে যদি সবকিছু খুব সহজে মেনে নিত, আচ্ছা ঠিক আছে একবার ক্ষমতায় আসি তারপরে এগুলো কিছু শুনবো না, আহ, ইচ্ছা মতো সবকিছু করবো, এত কেওসের মধ্যে তাকে যেতে হতো না, তার বদনামের ভাগিদার হতে হতো না। সেজন্য আমি মনে করি বিএনপি ঠিক ততটুকু এগ্রি করছে যেটা তারা করবে। সে কারণে আমার মনে হয়, আর এখন জাতির সামনে যেভাবে তারা কথা বলেছে, আজকের যুগ আর ওই আমরা প্রায় 3 জোটের রূপরেখার আলাপ করি, সেই 3 জোটের রূপরেখার বাস্তবতা এখন আর নাই। গ্রামে সাধারণ মানুষটাও এখন এগুলো নিয়ে এত কথাবার্তা হচ্ছে, টক শোতে হচ্ছে, লাইভ হচ্ছে ঐক্যমত্য কমিশনের কথা, বিভিন্ন রকম মানুষ লিখছেন, বলছেন। দিনের শেষে মানুষের কাছে এগুলো জানাজানি হয়ে গেছে। বিএনপি যেগুলো এগ্রি করছে এগুলো না করে আসলে পারবে বলে আমি মনে করি না, তারা করবে, এটা জি, আমি বিশ্বাস আশা করি। করতে চাই নিশ্চয়ই তেমনটাই হবে। এই যে আইনি ভিত্তি দেবার কথা বলা হচ্ছে জুলাই সনদের, সেটি এনসিপিও বলছে, জামাতও বলছে, জামাত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছে। এটার আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কি মনে হয় আইনি ভিত্তি কিভাবে হবে, হবে কিনা?
আমি আসলে মানে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে এগুলোর আইনি ভিত্তি নিয়ে কেন আলাপ হচ্ছে না সেটা জানি না। কারণ সাংবিধানিক ইস্যুগুলো দিনের শেষে পার্লামেন্ট, সেটা গণপরিষদ কাম পার্লামেন্ট হোক বা শুধু পার্লামেন্ট হোক, কোনো না কোনো ফর্মে সেটাকে বৈধতা দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আইনি ভিত্তি দিয়েও বা লাভ কি হবে? মানে আমি অবাক হই, ধরুন বিএনপি কে, তার মানে কি তারা মনে করছে যে এই ঐক্যমত্য গুলো হবে সেগুলো বিএনপি কার্যকর করবে না? ও যদি না করে তো এমনিও পারে। হুম। 11-এর সময় 150টা অধ্যাদেশ জারি হয়েছিল, আওয়ামী লীগ তার মধ্যে প্রায় 50টাকে আইনে পরিণত করেছে, কারণ অধ্যাদেশ এখন এফেক্টিভ হলেও পরবর্তী দিনে পার্লামেন্টে পাশ হতে হয়, এবং ওই প্রায় 50টারও একটা বড় অংশ তারা পরিবর্তন করে ফেলেছে। এখন এই রিলাইজ যদি না করি, আমরা আইন করে ফেললেই, আইন মর্যাদা দিলেই তারপর সেটা বাস্তবায়িত হয়ে যাবে, এটা খুবই অদ্ভুত চিন্তা। যেই দলটাকে আপনি রিলাই করছেন না যে সে এটা করবে, এটা আপনি রিলাই করছেন না, তো সে আইনগত মর্যাদা যদি দেন তারপর সে সেটা ফলো করবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? তখন আইন কি বাইরের দেশের কেউ এসে সেটা পালন করাবে? নো ওয়ে, তখন সেই দলই ক্ষমতায়, সে যদি না মানে সে না মানবে। তো এগুলো খুবই উদ্ভট হাস্যকর যুক্তি আমার কাছে মনে জি। হয়, সবিরোধিতা আছে তাদের কথা। আলাউদ্দিন, আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? মানে এটিকে উদ্ভট হাস্যকর বিষয় বলছেন ডক্টর জাহিদ। আপনারা তো দাবি করেই যাচ্ছেন যে আইনি ভিত্তি দেবার ক্ষেত্রে আসলে আইনি ভিত্তি দিলেই কি আর না দিলে কি? আইনি ভিত্তি দিলে যেটা হবে, আমরা কিন্তু একটা বিষয়ে বারবার ভুলে যাই, আহ, যেটা হলো যে রাজনৈতিক নেতৃত্ব কিন্তু পরিবর্তনশীল। যদিও আমরা বাংলাদেশে দেখি যে যারা শীর্ষ পদে মানুষজন থাকেন, হ্যাঁ, তারা একরকম দীর্ঘ সময় ধরে কনস্ট্যান্ট, জনগণ হলো ভেরিয়েবল, কিন্তু আপনার একটি গণতান্ত্রিক সংস্কৃতিতে যে কোনো সময় রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হতে পারে। এখন লেটসে আপনার বিএনপির মির্জা আব্বাস দুই মাস আগে একটা পাবলিক মন্তব্য করেছেন যে যত সংস্কারই করুক আমরা আসলে আবার ঠিকই উল্টে দিব, এই সংস্কার আমরা মানবো না। এখন সাপোজ ধরেন মির্জা আব্বাস আগামী দিন আপনার বিএনপির চেয়ারপারসন হয়ে গেলেন কোনো না কোনো ভাবে। এখন আপনি মির্জা আব্বাস তো তার তো এটা কমিটমেন্ট জনগণের সাথে যে সংস্কার মানবে না, তার ভক্তকুল যদি তাকে ধরে যে আপনি তো বলেছিলেন এটা বাস্তবায়নের পালা, এটা যদি ডোনাল্ড ট্রাম্পের মতোই মনে করেন যে না আমি আসলে আইন আদালত প্রতিষ্ঠান বুঝি না, আমি এটা করে ফেলবো, তখন আপনি কি করবেন? আমরা যেটা ধরে নিয়েছি যে বিএনপি এজ এ পার্টি, এজ এ আপনার অর্গানাইজেশন, তাদের আলাউদ্দিন, আমি সেই আমি আমি একটা প্রশ্ন করি, আলাউদ্দিন আমি আপনাকে একটা প্রশ্ন করি, মানে যদি সেটা হয়ে থাকে, এই অধ্যাদেশ জারি করেন, আইনি ভিত্তি দেন, মির্জা আব্বাসের নাম বলছেন, আমি একটা প্রতীক হিসাবে বললাম, হুম। তিনি যদি না মানেন এই আইন দিয়ে কি আপনি তাকে মানাতে পারবেন? আর কিভাবে সংসদে পারবেন? তো আইন না পরিবর্তন করাই যায়, পরের আইনটাই এফেক্টিভ করাই হয়, যায়, আগে যদি করাই আইন যায়, থেকে হ্যাঁ, সেটা বাতিল। করাটাই, হ্যাঁ হ্যাঁ, না, একদম। আমি কিন্তু জাহেদ ভাই যে বিষয়টা হয়েছে, আমি তো মির্জা আব্বাসের বক্তব্যটাকে আমি এটা একটা আপনার এক্সট্রিম এক্সাম্পল, হুম। আউটলায়ার হিসেবে হ্যাঁ ঠিক বললাম আছে, যে ঠিক আছে, যে হ্যাঁ। যদি যদি এরকম হয়, তো এটা আমরা সবসময় এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গিয়েছে যে সালাউদ্দিন সাহেব তো আরো 20 বছর বেঁচে থাকবেন, মানে আল্লাহ তাকে শতায়ু করুক, কিন্তু ধরুন উনি তো এখানে আছেন, কিন্তু বিষয়টা হলো রাজনীতিতে ব্যক্তি পরিবর্তনশীল, কিন্তু যেই আপনার আইন বলেন কিংবা মির্জা আব্বাস আইন ভঙ্গ যখন করবেন, তখন কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য একটা ভিত্তি আছে যে আইন ভঙ্গের সাথে সাথে আপনার একটা কেওয়াস তৈরি হয়ে যাবে। বাট যখন এটা আইন হয় না, আইন তখন ভঙ্গের সাথে কিন্তু সাথে আইনে কেওয়াস তৈরি পরিণত হবে? করার মানে আইন ভঙ্গ করলে আমাদের দেশে কেওয়াস তৈরি হয় কি আসলে? না না, প্রতিশ্রুতি দিয়ে এটা ভঙ্গ করে ফেললে তাতেই তো এটা কেওয়াসের আইন জন্য না যথেষ্ট। আসলে, এটা তো সাংবিধানিক আইন অথবা এটা আপনার শাসনতান্ত্রিক আইন। আমরা আইন ভাঙলে যে কেওয়াস তৈরি হয় না, সেটা তো আসলে ফৌজদারি আইন, অথবা আমরা যেটা দৈনন্দিন জীবনে নাগরিকদের জন্য যে আইনটা, কিন্তু শাসনতান্ত্রিক আইন তো স্বাভাবিকভাবে আপনি যদি ত্রয়োদশ সংশোধনীকে ভায়োলেট করে যখন আপনার সংবিধান সংশোধন করা হলো, তখন তো জনগণ এবং সিভিল সোসাইটি সব জায়গা থেকে তো কনসার্ন আলাউদ্দিন, আসছে। কিন্তু আলাউদ্দিন, সেটি আলাউদ্দিন, কার্যকর আমি হয়েছিল। জি, জাহেদ বলেন। আলাউদ্দিন, আলাউদ্দিন আমি একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি শাসনতান্ত্রিক আইন বলছেন, মানে আপনি কোন আইন কি তৈরি করতে পারেন যেটা পরবর্তী সংবিধান পরিবর্তন করতে বাধ্য হবে? ইজ ইট এট অল পসিবল? সংবিধান ইটসেলফ হচ্ছে মাদার ল, আপনি একটা সাবঅর্ডিনেট ল তৈরি করে বলছেন যে এটা সংবিধানে ইনক্লুড করতে হবে, এরকম কোন আইন কি সম্ভব আদতে? না না, আমরা এখানে আমাদের যেই মূল জায়গাটা যদি দেখেন, আমরা তো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ, পুরোপুরি একটা নতুন সংবিধান চাই। হ্যাঁ, জি, যেই সেটা ঠিক আছে, সেটা ঠিক না আছে, না, এইটার আলোকে আর আমাদের যেই যুক্তি, আমাদের যে অবস্থান, আমাদের অবস্থানটা তো আমাদের যে মৌল দাবি, এই দাবির সাথে আপনার সাংঘর্ষিক হবে না। যেমন আমাদের মৌল দাবিটা মেনে নিলেই যদি সবগুলো দল মত মিলে ইয়া হয়, তখন কিন্তু আমাদের সবগুলো জায়গা ইজি হয়ে যায়। যেমন আপনি যেটা বলছেন যে
অর্ডিন্যান্স কিন্তু এটা অর্ডিন্যান্স না মানা একটা যদি বিএনপির মৌল দাবি হয়, বিএনপি তো আপনাদের এই গণপরিষদ ভোটের বিষয়ে মানে না, বিএনপি তো আরো মানে আপনারা যেগুলোকে মৌলিক দাবি বলে দাবি করছেন সেগুলো আসলে বিএনপি মানে না। তো আপনাদের দাবি মানতে হবে, বা বিএনপি যে দাবি করছে সেটা মানবেন, আপনারা মানবেন না, মানে আপনারা যদি ছাড় না দেন বিএনপি দেবে কেন? না, এটা এখানে এই, আমরা আমাদের দাবি মানতে হবে, বিএনপির দাবি মানা হবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে এনসিপি আসলে তো রাজনৈতিক দল এখনো হয়ে ওঠেনি। এনসিপির আপনি যদি বলেন রেজিস্ট্রেশনও নেই। এনসিপি কি আসলে? এনসিপিটা হলো এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা অনেকগুলো আপনার মতামত, যারা যাদের রাজনৈতিক কোনো ব্যাকআপ নেই, হুম। তাদের একটা রাজনৈতিক আপনার ভয়েস সোফার। এরপরে যদি আরো, যেমন এখানে আরো রাজনৈতিক দল আছে যারা গণঅভ্যুত্থানের পরে এসেছে, তারাও কিন্তু ঐকমত্য কমিশনে গিয়েছে। এখানে আরো দু তিনটা দল, আমজনতার দল আছে, কিংবা আরো গণ অধিকার পরিষদ আছেন, তাদেরও তো মতামত আছে। ব্যাপারটা হলো যে বিএনপির দাবি আর অন্যান্য রাজনৈতিক দলের দাবি যখন ঐকমত্য কমিশনে যায়, তখন তো আসলে সবগুলো আপনার মানে ইউনিট ওয়াইজ বিবেচনা করা হয়। কিন্তু গণ অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, অন্তর্বর্তীকালীন বাস্তবতায় আপনার এনসিপি কিংবা গণ অভ্যুত্থানের পরের যে শক্তিগুলো, তাদের দাবির আলাদা একটা গুরুত্ব আছে। এই গুরুত্ব আছে বলেই কিন্তু আপনার এনসিপি অন্যান্য দলের সাথে আপনার রেজিস্ট্রেশন না হওয়া সত্ত্বেও বসতে পারে। রেজিস্ট্রেশন না হওয়া সত্ত্বেও তারা রাষ্ট্রের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখতে পারছে। হুম। এই জায়গাটা কিন্তু আমাদের এই মানে গুরুত্বটা কি এই স্বীকার কারণে যে করে, যেটা সরকার আমরা গুরুত্ব আলোচনা দেয়, বা আপনাদেরকে যে কিংস পার্টির তকমা, যে সরকারি দল, আপনার সরকার গুরুত্ব দেয় বলে আপনারা গুরুত্ব পান? না, সরকার গুরুত্ব দেয় বলে না, বিএনপি যথাযথ গুরুত্ব দেয়, অন্যান্য সবগুলো দল গুরুত্ব দেয়, এবং খুব আপনার শ্রদ্ধা এবং সৌম্যর সাথেই গুরুত্ব দেয়। এবং আমি এনসিপির একজন মেম্বার বলে বলছি না, আমি না হলেও বলতাম যে আমরাও চাই আসলে এনসিপির মতো শক্তিগুলো নষ্ট না হয়ে যাক, এবং এরা গণ অভ্যুত্থানের যে সাধারণ মানুষ, যে মানুষটা কোনোদিন রাজনীতি করবে না, তারা মাঠে নেমে এসেছিল, তার ভয়েসটাকে রিফ্লেক্ট করুক। সো ফার অন্তত সংস্কার কমিশনে সংস্কারের ক্ষেত্রে এনসিপি সে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পেরেছে। এখন পর্যন্ত যেই জায়গায় পরিবর্তনগুলো এসেছে অন্যান্য দলগুলোর, এই জায়গাগুলো কিন্তু এনসিপির একটা আপনার অনবদ্য অবস্থানের কারণে কিন্তু তা হয়েছে। আচ্ছা, আমরা যে গণপরিষদের দাবি করছি, স্পষ্ট। আমি আপনি একটু আরেকটা প্রসঙ্গে গণপরিষদ, যাই, এই প্রসঙ্গটা মোটামুটি আলোচনায় আসলো, আরেকটা প্রসঙ্গে যাই যেটি আসলে কদিন ধরেই আলোচনা হচ্ছে। গেল 31শে জুলাই প্রেস সচিব যেটি বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যে 5-6 দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য ক্রুশিয়াল সময়, দুঃখিত, এই সময় বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। ডাক্তার জাহিদ, নিশ্চয়ই এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে আপনার কাছেও, কেন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় এই 5-6 দিন, এবং কি বোঝা যাবে আমরা আসলে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলে মনে হয়? আমি এগুলো এক ধরনের অতিশয়োক্তি বলে মনে করি। কারণ হলো, যেহেতু সরকারের এক ধরনের এজেন্ডা আছে, যদিও সরকারের এজেন্ডা থাকার কথা ছিল না। আমি একটা ইন্টারভিউর কথা স্মরণ করি, এই যে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে মনে পড়লো, মানে ঐক্যমত্য কমিশন কেন নোট অফ ডিসেন্ট টাইপের দিয়েও একটা কিছু কথা লিখে দিতে হবে, এটা আমার সিরিয়াস প্রশ্ন। প্রধান উপদেষ্টা জনাব মাহফুজা নাম ডেইলি স্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে এই হেডলাইনে ডেইলি স্টারে এটা পাওয়া যায়, যেহেতু খুঁজলেই পাবেন, যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক নই। উনি সংস্কার প্রসঙ্গে বলেছেন যতগুলো সংস্কার প্রস্তাব আসবে সেগুলো উত্থাপিত হবে। উনি বলছেন যদি 100টা সংস্কার আছে, এর মধ্যে যদি 10টা মানে আমরা 10টা করবো, আর যদি একটাও না মানে আমরা একটা ছাড়াও ইলেকশন করে ফেলবো। হুম। দ্যাটস হোয়াট হি টোল্ড। তখন সংস্কার কমিশন গুলো তাদের প্রাথমিক রিপোর্টও দেয়নি। তো যে কথাটা বলছিলাম, এই যে এখন সরকারের এক ধরনের সংস্কারের স্টেজ আছে বলে সরকার মনে করছেন, সরকার এটাকে ইম্পোজ করার চেষ্টা করছে, এবং এই জিনিসটা আমাদের সমাজে খুবই চাউর হয়েছে যে আপনি যদি কিছু সংস্কার করে ফেলতে পারেন কনস্টিটিউশন এবং লয়, তাহলে আপনার দেশ অসাধারণ সুন্দরভাবে চলতে শুরু করবে। আমি প্রায় একটা কথা বলছি 25 আগস্ট, আমি বলছি না সংবিধানের সংস্কারের প্রয়োজন নেই, আইনের সংস্কারের প্রয়োজন নেই, কিন্তু আমরা ওভার এস্টিমেট করছি। আমরা মনে করছি মানে এগুলো লিখলে লিখলে সব ঠিকঠাক হয়ে যাবে। পৃথিবীতে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে, 2006 সালের পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর ফাংশনিং ডেমোক্রেসির সংখ্যা পৃথিবীতে কমেছে। 6 থেকে এখন পর্যন্ত 20 বছর হলো। এই 20 বছরে যে কমেছে, প্রত্যেকটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে, এবং আমাদের ভাষায় অনেক দেশে আবার নিখুঁত কনস্টিটিউশন ছিল, নিখুঁত আইন ছিল, কিন্তু তাদেরও ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং হয়েছে। তো আমরা মানে মনে করছি যে এটা করব, এবং জনাব শফিকুল আলম যেটা করার চেষ্টা করেছে, শফিকুল আলম প্রেস সচিব, আমি ধারণা করি যেহেতু জুলাই সনদ নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপার আছে এবং ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে, এগুলো মতৈক্য হওয়া ভালো, আমি এগুলোকে খারাপ ভাবে দেখি না, এটা দরকারও আছে, আমি সেটাও মনে করি।
কিন্তু এগুলো নিয়ে আমরা ওভার এস্টিমেট করছি, উনিও ইনফ্যাক্ট দিনের শেষে ওভার এস্টিমেট করছেন। আমাদের দেখবেন যে মাঝে এই সংস্কারকে নিয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এক ধরনের ওভার এস্টিমেশন আছে, সরকারও সেটার অংশ। সে কারণে আমরা, আপনি যে প্রস্তাব করছিলেন যে এনসিপির সাথে আমি কিংস পার্টি যদি নাও বলি, ভেরি মাচ অ্যালাইন্ড দেখি তাদের বক্তব্য, আমার কাছে সেটা মনে হলো। এটা ওইটার পার্ট, নাকি বলতে চায়। জি, কিন্তু ওই যে মানে আরেকটু বুঝি তাহলে 5-6 দিন কি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এই জন্য ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ সময়? সম্ভবত যেহেতু রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, সম্ভবত। এর মধ্যে আমরা আবার দেখছি যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সহিংসতা হামলা চালাতে পারে এরকম তথ্য পুলিশের কাছে আছে। জি, আমি এটাকে একেবারে এক্সাজারেশন মনে করি। সরকার যখনই কোনো সমস্যা হয়, মানে আওয়ামী লীগ বাংলাদেশে মেজর স্কেলে কোনো রকম কোনো সহিংসতা চালাতে পারে এই ক্ষমতা কোনোভাবেই নেই। মানে আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক চিপে পরিণত হয়েছে, এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করছে, সমস্যা নাই। মানে রাজনীতির দল কিন্তু ইস্যু তৈরি করবে, ইস্যু তৈরি করে সে চেষ্টা করবে সেটা দিয়ে জনগণের সাথে কানেক্ট করার জন্য। কিন্তু আমি অবাক হয়ে দেখি ইভেন আমাদের প্রধান উপদেষ্টা এটার পার্ট হচ্ছেন, রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় তিনি বলছেন যখনই নির্বাচনের প্রস্তুতি নেই তখনই পতিত স্বৈরাচারী শক্তি মাথা তুলে সেটাকে নস্যাৎ করতে চায়। বাংলাদেশে দু একটা জেলায়, বিশেষ করে গোপালগঞ্জ হতে একটি ওয়াইড স্প্রেড, আরো দু একটা জেলায় কিছু জায়গায় তাদের কিছু সুযোগ আছে কিছুটা ঝামেলা করার। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো টাকা দিয়ে না আপনি আসলে মানুষকে দিয়ে যাতা করাতে পারেন না সোজা। মানুষের, যেমন এই যে জুলাইতে কে কাকে টাকা দিয়েছিল, মানুষ বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, ইটস প্যাশন। ডাকাতের দলের প্যাশন থাকে না। টাকা টাকা পয়সা দিয়ে কিছু, লোককে দিয়ে কিছু হতে পারে। এবং এগেইন আমি বলছি, সরকার এক্সাজারেট করছে, যখন কোনো সংকট আসে, যখন কোনো সমস্যা আসে, আওয়ামী লীগকে সামনে এনে বিরাট একটা জুজু তৈরি করা হয়। এগুলো পুরোনো কৌশল। আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে চাই, একটা কল্পিত ভীতি যদি সামনে আনি, আমি অনেকের সলিডারিটি এনশিওর করতে পারি। যখনই আওয়ামী লীগ বিরাট ভীতি হিসেবে সামনে আনবো সরকারের সাথে, যারা যারা অ্যাপারেন্টলি, সরকারের কিন্তু অ্যাপ্রুভাল রেটিং কমে গেছে, ডক্টর ইউনূসকে প্রথম যে পরিমাণ মানুষ সমর্থন করেছেন সেই সংখ্যা কমেছে, যারা অত্যন্ত স্ট্রংলি করতেন তাদের সেই স্ট্রেংথ কমেছে নানান ভাবে। তো আওয়ামী লীগ যাকে সলিডারিটি হয় তারা সেই চেষ্টা করছেন। আমরা দেখলাম একটা নিউজ, আওয়ামী লীগের কিছু লোকের ট্রেনিং হচ্ছে, একজন মেজর আছে, সো হোয়াট, নাথিং উইল হ্যাপেন। কোন রকম কোন মেজর কিছু হয়, দু একটা জায়গায় ধরুন কিছু ছোটখাটো ঝামেলার, বেশি কিছু আসলে হতে পারে না। আর একটা জিনিস যোগ করে পর্যায়ে শেষ করি, শেখ হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে নির্দেশ দিয়েছিলেন যে বিজয় মিছিল করার জন্য দূর থেকে দাঁড়িয়ে ছবি তোলা। শেখ হাসিনা স্বয়ং বলেছেন, তার ইনস্ট্রাকশনের পরও কি হয়েছিল, কিচ্ছু হয়নি। তো সুতরাং এগুলো মানে সরকারের, মানে দুঃখটা এই জায়গায় যে এই সরকার তো অন্তর্বর্তী সরকার, এই সরকার তো আবার ক্ষমতায় নির্বাচন করেও আসবে না, বা গায়ের জোরে ক্ষমতায় থেকে যেতেও চাইবে না, অন্তত টেকনিক্যালি। তারা কেন এই জিনিসগুলো করছেন, এটা আমার কাছে সারপ্রাইজিং। জি ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমি আলাউদ্দিন আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমে হচ্ছে 5-6 দিন গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল সময়, বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। আপনার কাছে এই সময়টাকে ক্রুশিয়াল মনে হচ্ছে কিনা, বা মূল প্রশ্ন হচ্ছে কেন মনে হচ্ছে এই সময়টা ক্রুশিয়াল। আর আওয়ামী লীগকে নিয়ে আপনারা রাজনীতি করছেন, আওয়ামী লীগই আপনাদের রাজনীতি করার একটা অন্যতম বিষয় কিনা? প্রথমত এই সময়টি ক্রুশিয়াল বলেছেন, আমার আমার মনে হয় আসলে ক্রুশিয়াল এই কারণে, কারণ এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে। এবং আমরা যদি দেখি যে 1 বছর পূর্তি, এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয়, যিনি এই কথাটি বলছেন তিনি জানতেন যে তারা 5 আগস্টে ঘোষণাপত্র দিবেন, 8 আগস্টে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন মানে আমি চার্টার সাইন করবেন। তো তারা যেহেতু জানতেন, তারা হয়তোবা আমি আগে থেকেই প্রিপারেশন নিয়েছেন, জনগণকে প্রিপেয়ার করছেন। বাট যেটা জাহেদ ভাই যেটা বললেন যে আওয়ামী লীগকে নিয়ে অতি রঞ্জিত আপনার ভয় কিংবা আশঙ্কা তৈরি করা হচ্ছে, আমার মনে হয় এটা সঠিক নয়। তো বরং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং এটা যদি আপনি দেখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে অনেক জায়গায় যারা প্রত্যক্ষভাবে আপনার সেখানে কাজ করছেন। এটা শুধু আমার মনে হয় আপনিও জানেন বিষয়টা। হয়তোবা আপনার এখন যেই সরকার যেভাবে নির্বাচনের দিকে যাচ্ছেন, তো ইতিমধ্যেই একটি একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আমরা আসলে এই জিনিসটা সামনে আনতে চাই না। কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগকে আপনি যেভাবেই হোক, এটা তাদেরকে তাদের নেতৃত্বের মধ্যে হয় বিচার, অথবা তাদের কিছু নেতৃত্ব এখানে সামনে আসতে হবে যে বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য। এর বাইরে কিন্তু আসলে আওয়ামী লীগকে সত্যিকার অর্থেই
আপনি এইভাবে একটা ব্লাঙ্ক রেখে বলতে পারবেন না যে আওয়ামী লীগের কাছ থেকে কোনো থ্রেট নেই, আওয়ামী লীগ আসলে আহ, খুব শান্তশিষ্ট ভাবে সবকিছু মেনে নিয়ে অপেক্ষা করছে। এই বিষয়টা আসলে আমার মনে হয় একটু আমাদেরকে তো আওয়ামী সবসময় লীগ তো সেই সংঘর্ষ কনসার্ন করবার থাকতেই চেষ্টা, বা হবে। যেটা আপনি বলছেন যে সেটা চোখ করছে, সেটা তো করবার কথাই স্বাভাবিকভাবে। তো শুধুমাত্র 29শে জুলাই থেকে 8ই আগস্ট সময়টাকে কেন আওয়ামী লীগ বেছে নেবে? মানে এটা তো সহিংসতা হামলা চালানোর জন্য তো আগে পরেও হতে পারে, পারে না? না, এই সময়টা যে সরকার এই গণঅভ্যুত্থানের যে অনেকগুলো আইনি ভিত্তি এবং এতদিন আপনার জুলাই সনদের জন্য ঐক্যমত্য তৈরি করার পর সেটা একটা বাস্তব রূপ পেতে যাচ্ছে, সেই বিষয়টা তো আছেই। আর এনসিপি আওয়ামী লীগের আহ বিরুদ্ধে অথবা আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করছে, এই ব্যাপারটি কিছু ক্ষেত্রে সত্য, এবং কিন্তু আমি মনে করি মোটা দাগে সত্য নয়। কারণটা হলো, আপনি দেখেন আওয়ামী লীগ কাকে বড় শত্রু মনে করে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনি যদি আপনার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সাক্ষাৎকার তার দেখবেন যে সে কোন সমন্বয়ে কোথায় বিয়ে করেছে তার শ্বশুর বাড়ির খোঁজ খবরও নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সমন্বয়কদের প্রতি ওনার অনেক ক্ষোভ, এনসিপির প্রতি অনেক বেশি ক্ষোভ। এটা এটা বাস্তব। এটা বিএনপি একটি আপনার এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি হিসেবে, বিএনপি তো শেখ হাসিনা বিএনপিকে নির্মূল করেনি এবং করা সম্ভবও ছিল না। তো কিন্তু নির্মূলের চেষ্টাও করেনি, চাপে রেখেছে, চাপে রেখে তারা যতদিন ক্ষমতা চর্চা করতে পারে। তো বিএনপি একটা এস্টাবলিশ দল হিসেবে পলিটিক্যাল স্ফেয়ারের মধ্যে বিএনপির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাদের লেনদেন থাকবে, তাদের সহাবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে আমি গণতান্ত্রিক সংস্কৃতি অস্বাভাবিক কিছু দেখি না। কিন্তু এনসিপি যেই জায়গাটা থেকে উদয় হয়েছে, এই জায়গাটা আসলে শেখ হাসিনার ক্যালকুলেশনের বাইরে ছিল। যেহেতু বাইরে ছিল, যেটা একটা কথা আছে না, যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তারই আপনার পেলে পোষা এই যে তরুণ প্রজন্ম, পেলে পোষা বলতে এইভাবে বলছে, আপনি দেখবেন যে যখন কেউ ভাইরাল হতো, কেউ সেলিব্রিটি হচ্ছে, ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা প্রোগ্রাম করতেন, তাদেরকে সামহাও কিনে ফেলার চেষ্টা করতেন। এই পর্যায়ে আমরা দেখি যে এই তরুণদের মধ্যে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মধ্যেই সবচেয়ে বেশি আপনার হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে হেট্রেড জন্ম হয়েছে। এটার একটা বড় কারণে আমরা দেখি যে তাদের একটা বড় রোষ রয়ে গিয়েছে এনসিপির প্রতি। স্বভাবগত ভাবেই এনসিপি তো তাদের যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এটাকে অ্যাড্রেস করতেই হবে। এবং এটা স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দল রাজনীতি করতে আসবে, তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসেবে কেউ এক্সিস্ট করবে। এটা একটা মানে কে রিকনসিলিয়েশন কার সমঝোতা এক্সিস্টেন্সিয়াল ছাড়া। থ্রেট? আওয়ামী লীগের এক্সিস্টেন্সিয়াল থ্রেট এনসিপি, আর এনসিপির এক্সিস্টেন্সিয়াল থ্রেটও কি আওয়ামী লীগ? ডেফিনেটলি নয়, ডেফিনেটলি নয়। বাট আপনার আওয়ামী লীগ যাকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছে, থ্রেট দিচ্ছে অনলাইনে অফলাইনে, এবং অর্ডার হচ্ছে তাদেরকে, যেভাবে আপনি ওপেন থ্রেট দিচ্ছে, যখনই ইভেন বলা হচ্ছে যে ইউনূস বাবা চলে গেলে তখন তোমাদেরকে ধরা হবে, ঠিকানা টুকে রাখছে, এগুলো কিন্তু দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে আসছে। এখন এই জায়গায় এনসিপি কি এগুলোকে অ্যাড্রেস করবে না? এনসিপি তো চাইবেই যে আসলে এই ধরনের অনিরাপত্তার জায়গা থেকে তারা মুক্ত থাকুক। এটা বিএনপিও চাইবে, এটা যে কোনো দল সংগঠন হিসেবে চাইবে। কিন্তু আরেকটা জায়গায় যেটা যে একটু আওয়ামী শুনি, লীগকে ডক্টর জাহিদ মনে এখানে একটু দ্বিমত করছেন হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ ডক্টর হ্যাঁ হ্যাঁ, জাহিদ আমি হচ্ছে একটু একটু দ্বিমত শুনি, করছি। একটু যোগ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আলাউদ্দিনের কাছে যেটা বলি, এটা ফ্যাক্ট যে শেখ হাসিনার তীব্র ক্ষোভ আছে সমন্বয়কদের প্রতি। আমি অনেকবার তার বক্তৃতায় দেখেছি। কিন্তু এই যে তরুণরা শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো পুলিশ, বিজেপি, মিলিটারি দিয়ে গুলি করাচ্ছে সমানে, তরুণরা সাথে ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক, এই তরুণরা তো তখন শেখ হাসিনাকে ভয় পায়নি। এখন শেখ হাসিনা একটা মৃত ঘোড়া, যার লোকজন অলমোস্ট নাই, সে বলছে নাম টুকে রাখছি, এটা করছি, সেটা করছি, সেটাকে ভয় পাচ্ছে। এটা খুব অদ্ভুত শোনালো না? তা সর্বস্ব দিয়ে যখন অ্যাটাক করছে, এরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ওরা পাত্তা দেয়নি সেই শেখ হাসিনাকে। এখন মৃত, প্রায় মৃত, কবরস্থ শেখ হাসিনা কি বলছে এটা সত্য, তার অন্য লোকজন কি আস্ফালন করছে, সেটা দেখে এত ভয় পাওয়ার কারণ হচ্ছে কি কারণ? কি কারণ আসলে? হ্যাঁ, এটা ভয় না। এই বিষয়টা হলো যে আমরা যে বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়ে যেই একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি, একটা আপাত পিসফুল অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। এই অবস্থাটা আবার কোনো কারণে পিছনের দিকে না যাক, আবার জুলাই আগস্টের মতো দিনগুলো সামনে না আসুক,
এটা কিন্তু বড় চাওয়া, এটা ভয় না। আপনি যদি ভয়ের জায়গা থেকে বলেন, আমার মনে হয় শুধু এনসিপি না, বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের সেই ভয় কেটে গিয়েছে। তারা বাংলাদেশে সামনের দিনগুলোতে এই ধরনের কোন শক্তির জন্ম প্রক্রিয়া দেখলে তারা রাস্তা নেমে যাবে। এই জায়গায় আসলে আমরা বলছি যে আওয়ামী লীগ আমাদের রাজনীতির অংশ না, কিন্তু রাজনীতির পর্যায়ে একটা বক্তব্য মনে পড়ে গেল। তিনি বলেছিলেন এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না, আওয়ামী লীগ আর এনসিপি এই মিন করে তিনি বলেছিলেন এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না। মানে এখন আপনারা আওয়ামী লীগকে তলোয়ার হিসেবে, ধারালো তলোয়ার হিসেবে বিবেচনা করছেন, তারা আসলে 5ই আগস্টে তাদের পলায়ন পতনের পরেও। না, আওয়ামী লীগ ধারালো তলোয়ার হলে তো আপনার খাপের ভিতরে আওয়ামী লীগ থাকতো। এখন খাপে তো এনসিপি ঢুকে গিয়েছে, আওয়ামী লীগ হয়তো ঢুকার চেষ্টা করছে। তো এইটা আসলে হাসনাত আব্দুল্লাহ খুব মানে কাব্যিক ভাবে বলেছেন, আমার কাছে খুব সুন্দর লাগছে, এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না। বাট যেটা হয়েছে সেটা হলো যে অলরেডি এনসিপি ঢুকে গিয়েছে, কিন্তু ব্যাপার সেটা না, আসলে সেটা র‍্যাটরিক, আপনিও বুঝেন। মূল জায়গাটা হলো যে আমাদের যে ভবিষ্যৎমুখী রাজনীতি, এই রাজনীতির পথ তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং আমরা আগামীকাল যে ইশতেহার দিব, আমরা ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব যে আমরা কি নিয়ে রাজনীতি করতে চাই, আমরা এনসিপি থেকে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা বিভিন্ন সেক্টরকে কিভাবে বিকশিত করতে চাই। এই জায়গাগুলো আমাদের খুব দ্রুতই স্পষ্ট হবে, এবং এগুলো নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে কাজ চলছিল। আর পাশাপাশি আমরা দেখেন, যখন আমাদের জুলাই পদযাত্রা হলো মাস জুড়ে, গোপালগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন খুব প্রমিনেন্ট ছিল না, কিন্তু গোপালগঞ্জে যে হামলার পরে কিন্তু প্রতিটা জায়গায় আমাদেরকে সামহাও আওয়ামী লীগ প্রশ্নকে মোকাবেলা করতে হয়েছে। সেই সুযোগটা তো আপনারাই আওয়ামী লীগ কিভাবে সুযোগ করে দিলাম, মানে গোপালগঞ্জে যেই বিষয়টা সৃষ্টি করা হলো, তাতে আপনারা কি সুযোগটা তৈরি করে দেন নাই? যে এই বিষয়ে তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ আপনারাই কি তৈরি করে দিলেন না? মার্চ টু গোপালগঞ্জ বলে যাওয়া, মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা গোপালগঞ্জের উদ্দেশ্যে একদম ঘোষণা করা, যে এই স্লোগান হবে গোপালগঞ্জে। এর আগে এত আলোচিত হবে না বলা হলেও গোপালগঞ্জের উদ্দেশ্যে ডেডিকেটেডলি এই স্লোগান নিয়ে গেল। না, মুজিববাদ মুর্দাবাদ আসলে এটা আমাদের যারা বিপ্লবীরা আছেন তারা শুরু থেকে বলে আসছেন, কিন্তু গোপালগঞ্জে এই স্লোগান হবে, হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে বলেছিলেন। না, গোপালগঞ্জে স্লোগান হবে এটা স্বাভাবিকভাবে, যেহেতু বাকি 63 জেলায় স্লোগান দিতে কোথাও বড় ধরনের বাধা পেতে হয়নি, এবং স্বাভাবিকভাবেই যেটা জাহেদ ভাই বলেছেন, কিছু কিছু জায়গা থেকে আওয়ামী লীগ এখনো আপনার মাথাচাড়া দিয়ে উঠছে। শুধুমাত্র মাথাচাড়া দিয়ে উঠছে না, তারা সারা দেশ থেকে নেতা কর্মীদের কালেক্ট করে সেখানে গিয়ে ট্রেনিং দিচ্ছেন, অস্ত্রের মহড়া দিচ্ছেন। তো সেই জায়গায় গিয়ে আপনার একটি নির্দিষ্ট মতবাদ, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না, মতবাদের যদি কেউ পতন কামনা করে, সেই মতবাদটা কি সেটা কি আপনারা বুঝাতে পেরেছেন? সেই মতবাদ কি আপনারা এটা বুঝাতে পেরেছেন? সেই মতবাদটা কি কাকে বুঝাতে হবে? গোপালগঞ্জবাসীকে বুঝাতে পেরেছেন, দেশবাসীকে বুঝাতে পেরেছেন মুজিববাদ কি? কারণ মুজিববাদ দিয়ে সার্চ করলে গুগলে যা আসে সেটা তো খুব ভালো কথা আসে, মানে উইকিপিডিয়াতে না, মুজিববাদ তো স্বাভাবিকভাবে এটা ভালো কথাই, কিন্তু কথা হলো যে মুজিববাদের নামে পুরো বাংলাদেশকে যখন কুক্ষিগত করে ফেলবেন, এবং এই নামে যখন ফেসিবাদ কায়েম করবেন, ষড়যন্ত্র কায়েম করলো, শেখ হাসিনা তো কখনো মুজিববাদ বলেন নাই। শেখ হাসিনা মুজিববাদের যে প্রিন্সিপলস এবং মুজিবকে যেই আপনার ধর্মগুরুর জায়গা নিয়ে গিয়েছেন, এই জায়গাটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। মুজিববাদ শুধুমাত্র আপনি ওই মুজিব ধর্মের 4 প্রিন্সিপল সেটা না, মুজিববাদ হলো মুজিবের নামে একটা টার্ম দিলেন, এই টার্ম তো শেখ হাসিনাও ব্যবহার করেন নাই। আমরা দেই না, এটা আব্দুর রাজ্জাকের আপনার এটা স্বাধীনতার পর মুজিববাদ। এখন তো আমরা তো শুনি নাই, অন্তত আমাদের প্রজন্মে আমরা দেখি নাই মুজিববাদ বলতে। আপনাদের ইতিহাস জানতে হবে না, ইতিহাসটা তো আমরা রিভাইভ করতে হবে। আমরা 71 থেকে 74-এ কি ঘটেছে এই জায়গাটা তো ঠিক করতে হবে। আমরা বারবার বলি ততটুকুই শুধু মুজিববাদ, মানে তার আগে শেখ মুজিবের যে ভূমিকা, সেটা মুজিব তো ভালো ছিলেন। মুজিবকে কেন আসলে মুজিবের কেন মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবকে কেন আঘাত করা হচ্ছে, মুজিবের নামে কেন? দেখেন, বিষয়টা হলো যে মুজিবের নামে কি হয়েছে সেটা তো আপনার মুজিবের সময়কার যেই যারা রাজনীতি করেছে তারা জানে ভালোভাবেই। এখন আমাদের কি গেলানো হয়েছে মুজিব আসলে ঐশ্বরিক একটা জায়গায় আছেন, মুজিব স্বাধীনতার স্থপতি, এটা সঠিক, যথাযথ, কিন্তু 72 থেকে 74 পর্যন্ত সেই সময়ে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, রাজনীতির নির্মূল করা হয়েছে, বিরোধী মতকে নির্মূল করা হয়েছে, বাংলাদেশের প্রথম যে গণতান্ত্রিক ইলেকশনকে রিগ করা হয়েছে,
হেলিকপ্টার দিয়ে ব্যালট বক্স ঢাকায় এনে নির্বাচনের ফল ঘোষণা করা সেই হয়েছে, সময়টাকেই আপনারা আপনার মুজিববাদ হিসেবে। আমার একটু প্রশ্ন ডাক্তার জাহিদ, অনেকক্ষণ ধরে আপনার লঙ্করখানা, আপনি একটু শেষ করতে শেষ দেয় করুন, আমাকে। একদম ছোট করে শেষ করুন। দুর্ভিক্ষের সময় লঙ্করখানার চাবি আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল, ঢাকা রাস্তায় মানুষ মরেছে, তারপর আমরা দেখেছি বাকশাল কায়েম হয়েছে। সেই প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হয়েছিল, মুজিবের সেই অবদানও তো আমাদের জাতির সামনে সেটুকুকেই যে মুজিববাদ বলেন আপনারা, এইটা যে মুজিববাদ, এটা আসলে কাকে আপনারা বুঝিয়েছেন আগে, যে এইটুকুকে আপনারা মুজিববাদ বলেন, এটা মানে হচ্ছে মুজিববাদ, এটা আসলে কাকে আপনারা বুঝিয়েছেন? তার আগে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা যে দিলেন, আমরা হয়তো বুঝি নাই যে মুজিববাদটা কি, কাউকে তো আপনারা বোঝেন নাই মুজিববাদটা কি। আমি ডক্টর জাহিদের কাছ থেকে একটু শুনি, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এনসিপি অর্জনটা কি করলো? আমি আসলে নিজেই খুব কনফিউজ। আমরা মানে এনসিপি সমানে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, আমি মনে করি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে শেখ হাসিনাকে সম্মান করা। আমি 25 অগস্ট এই কথাটা বহুবার বলেছি। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে তাকে সম্মান করা। আমি আবারও বললাম, শেখ হাসিনা 18 সাল পর্যন্ত তার মধ্যে কিছু ফ্যাসিস্ট বিহেভিয়ার ছিল, ফ্যাসিস্ট একটা ন্যারেটিভ লাগে। এবং মজার ব্যাপার, আপনি রাইট যে এই সময়ের মধ্যে তিনি তার বাবার মুজিববাদ, তার বঙ্গবন্ধুর স্বপ্ন স্বপ্ন বলতেন, মুজিববাদের আলোকে দেশ গড়া হবে, এই চিত্র কোনো আলাপুরি 18 পর্যন্ত করেননি। 18 রাতের ভোটের পর শেখ হাসিনা ওয়াজ একেবারে আটারলি একটা, শেখ হাসিনা সরকার একটা মাফিয়া রেজিম ছিল, যে স্টেটের পাওয়ার, স্টেটের সব শক্তি ব্যবহার করে জাস্ট বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল। আমি নিজে দেখেছি 18 সাল এবং অনওয়ার্ডস আওয়ামী লীগের লোকজন তার ন্যারেটিভ বিশ্বাস করে না। একটা ফ্যাসিজমের বেসিক হচ্ছে সোসাইটিতে ন্যারেটিভের একসেপ্টেন্স খানিকটা হলেও থাকতে হবে। 14, 15, 16 দিকে দেখবেন তাদের যে মুক্তিযুদ্ধের যে বয়ান, সে চেতনার যে বয়ান, সেটাকে সামনে রেখে সে সমাজে কিছু মানুষের মধ্যে তার কানেক্টিভিটি তৈরি করতে পেরেছিল। পোস্ট 18 কিছুই ছিল না, ও একটা জাস্ট টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম ছিল। মানে তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, এবং যে শব্দটা কোনোদিনও শেখ হাসিনাই ব্যবহার করেন, তারা আবার এটা সামনে এনেছে। এটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু আমার কাছে এই কৌশলটা একেবারেই যুৎসই কিছু বলে মনে হয় না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে তাকে একটা ডাকাত সরকার, মাফিয়া মানে একটা ডাকাত, বিভৎসতম ডাকাত সরকার। ও ক্ষমতায় থেকেছে, তুমি ওর সাথে কথা বলে তুমি জেনে নিয়ে যাবো, তবে টর্চার করবো, খুন করবো, গুম করবো, একটা ডু এনিথিং। সমাজে কে আমাকে কতটুকু এন্ডোর্স করছে তা না। ফ্যাসিস্ট হচ্ছে মানে বিজেপি সরকার, সোসাইটিতে তার বয়ানের একসেপ্টেন্স আছে, তার একসেপ্টেন্সের জন্য সে ভোট পায়, সে ভোট পেয়ে জিতে আসে, সে যখন যা করতে পারে সমাজে একটা উল্লেখযোগ্য অংশ সেটা সেই ন্যারেটিভ একসেপ্ট করে। আওয়ামী লীগের ডাকাতির সাথে থাকা ছাড়া লোকজন মোটা দাগে আওয়ামী লীগ করে না, তো তারা এটা করে আসলে